ওয়ালাইকুম আসসালাম। ম্যাম একটা বিষয় আমার ছিল জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম ওই যে আমাদের রুটিনে আপনার ক্লাসটা আছে বুধবারে, কি তো ওটা সাবজেক্টের ক্লাস? শিডিউল কি চেঞ্জ হয়েছে ম্যাম? ওটা কি সাবজেক্টের ক্লাস? আমি বলি 24 ব্যাচের। হ্যাঁ হ্যাঁ সেটাই। ম্যাম ওইটা তো কম্পিউটার প্রোগ্রামিং। আচ্ছা আমি বলি, হ্যাঁ সেটা হচ্ছে আমি আমার আমার যদি আপনার কোনো ক্লাস থেকে থাকে এসজে দিয়ে, সেই ক্লাসগুলো আমি নিব না। আমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এমএসএ, ঠিক আছে, এমএসএ যেটা লেখা আছে, 2টা ক্লাস আছে আপনাদের সাথে আমার এই উইকে। একটা হচ্ছে আজকে, আরেকটা হচ্ছে রবিবারে 10টা 40 থেকে 11:30। তো এই 2টা ক্লাসই নিব শুধু আপনাদের আমি, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। অন্য কোনো সাবজেক্ট থাকলে সেটা আমি নিব না, সেই ক্লাসটা আপনাদের এখন হবে না, ঠিক আছে? সো আপনি হচ্ছে ওই ক্লাসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কখন হবে, ওকে? সো আমার যদি আপনাদের রুটিনে নাম থেকে থাকে বা কোনো সাবজেক্ট থাকে সেটা হবে না, ওকে? বুঝা গেছে? ওকে ম্যাম। আমি এখন আপনাদের শুধু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 2 ক্রেডিট নিব, 2 ক্রেডিট অভি ম্যাম নিবে। আচ্ছা, সো এখন আশা করতেছি অভি ম্যাম মোটামুটি ইন্ট্রোডাকশন গুলো আপনাদেরকে দিয়েছে, তাই না? আমরা তো জানি কি বই নিতে হবে। জি ম্যাম। ঠিক আছে, সো বইটা কালেক্ট করবেন। আপনারা চাইলে অ্যামাজনে বইটা কালেক্ট করতে পারেন, এটা বেসিক হিসেবে রাখবেন, ঠিক আছে? এটা ইজিলি অ্যাভেলেবল। সো যখনই আপনাদের মনে হবে যে 5 তারিখের পরে যদি পসিবল হয়, তাহলে এই বইটা বাসায় রাখবেন, অন্য বই না পারলেও, ঠিক আছে? এরপর হচ্ছে আপনাদের সিলেবাসটা, আমি একটু কোর্স প্ল্যানটা, কোর্স প্ল্যানটা যদি আমরা দেখি, কোর্স প্ল্যানে হচ্ছে যে আপনাদের আমি দেখি আপনাদেরকে কোর্স প্ল্যানটা প্রোভাইড করে দিব। আমি অ্যাকচুয়ালি যে পার্টটা নিব সেটা হচ্ছে আপনাদের, আমি এখন সিমেন্ট পড়াবো, সিমেন্টের সাথে হচ্ছে আপনাদের কনক্রিট একটা হিউজ একটা সিলেবাস আছে। সো আমরা কনক্রিটটা ফিনিশ করার ট্রাই করব, বাট ইট উইল নট বি পসিবল। আমরা মিডের আগে এটা হয়তো শেষ করতে পারবো না, আমরা মিডের পরেও যেতে হতে পারে। সো আপনাদের মোটামুটি আমার সিলেবাসটা এটাই থাকবে, মিডের আগ পর্যন্ত কনক্রিট এবং হচ্ছে সিমেন্ট, ওকে? বুঝে গেছে? সবাই লিখেছি আমরা? জি ম্যাম। ওকে, তারপর হচ্ছে মিডের পরে আমরা আপনাদেরকে কোর্স প্ল্যান অনুযায়ী বলে দিব কি কি নিতে হচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বইটা কালেক্ট করবেন, আর আমরা পিডিএফ প্রোভাইড করে দিব আপনাদেরকে, সমস্যা নেই। বাট একটা জিনিস মাথায় রাখবেন, পিডিএফ এ হচ্ছে যেহেতু এটা একটু থিওরি রিলেটেড চ্যাপ্টার, আমার পোর্শনটা একটু থিওরি রিলেটেড। সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা সাইডে তো ইলাবোরেটলি থাকবে না, সো বুক এবং ইন্টারনেট রিসোর্স আপনারা দুইটাই ইউজ করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু এখন বইটা নেওয়া পসিবল হচ্ছে না, ঠিক আছে? সো এভাবে আমরা মোটামুটি ভাবে শেষ করব। আর হচ্ছে আপনাদের সিটির ব্যাপারটা বলি, আমি মিডের আগে একটা সিটি নিব, মিডের পরে আরেকটা সিটি নিব, ঠিক আছে? সো আপনাদের হয়তো ফাহমিদা ম্যামও মিডের আগে একটা, মিডের পরে একটা, এভাবে নিবেন। আমরা হচ্ছে যেহেতু 10% সিটি থাকে, দ্যাট মিনস 40 মার্কস এর থাকবে, তো 20-20 করে আমরা ভাগ করে নিব আপনাদের সিটিটা। তাই ট্রাই করবেন সিটিগুলোতে অ্যাটেন্ড করতে। এরপর হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে একটু বলে দিই। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি মিডের আগে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ফেলবো আপনাদের থেকে, মিডের পরে আরেকটা, 40 মার্কসের যেহেতু, আমি 20 মার্কসে আমার পড়বে। সো অ্যাসাইনমেন্ট গুলা হচ্ছে আমি দিব না আপনাদেরকে আলাদাভাবে, বলে দিব না যে এটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে আপনাদের প্রতি ক্লাসে প্রতি টপিকে পরেই আমি হয়তো আপনাদেরকে কোয়েশ্চেন বলে দিব। যেমন আজকে যদি আমি সিমেন্ট পড়াই বা আমার আগামী ক্লাসে যদি সিমেন্ট পড়াতে হয়, তাহলে দেখা যাবে আমি ক্লাসে বলে দিচ্ছি আপনারা এই কোয়েশ্চেন গুলা করবেন, লিখবেন অ্যাসাইনমেন্টে। সো এই কোয়েশ্চেন গুলো আপনাকে নোট ডাউন ক্লাসেই করে ফেলতে হবে। সো আমি যখন আপনাদেরকে একটা টাইম দিব মিডের আগে, যে এই উইকের মধ্যে আপনার অ্যাসাইনমেন্ট 1 জমা দিতে হবে, সেখানে কিন্তু আপনার এই ক্লাসগুলোতে যে যে কোয়েশ্চেনগুলো ইনক্লুড আমি বলেছি অ্যাসাইনমেন্ট হিসেবে, সেগুলো ইনক্লুডেড থাকতে হবে, এবং আমার কাছে যেহেতু নোট ডাউন করা থাকবে, সো আপনারা যদি কোনো কোয়েশ্চেন মিস করেন তাহলে কিন্তু আপনাদের এটা নেগেটিভ পয়েন্ট হবে, তাই না? কিছু আপনার মার্কস কমে যাবে, তখন আপনার অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ হবে না। সো আপনাকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে
আমরা ক্লাসে যাতে একটু অ্যাক্টিভ থাকি বা অ্যাটেন্টিভ থাকি যে আমাদের ক্লাসে কি কি কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি অ্যাসাইনমেন্টের ব্যাপারটা। ইয়েস ম্যাম। সো আমি যদি দুইটা টপিক এবার কভার করি, যেহেতু কনক্রিটটা অনেক বড়, সো আমি দুইটা টপিকের মধ্যেই নিশ্চয়ই আপনার অ্যাসাইনমেন্টগুলো পড়বে, কোয়েশ্চেনগুলো পড়বে। সো আমরা সেটা হচ্ছে আপনি দিয়ে দিবেন মিডের আগে। এরপর মিডের পরে আমরা যে সিলেবাসটা কমপ্লিট করব, সেখানে প্রতি ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো যোগ হবে, সেটা আপনি ফাইনালের আগে করে আমি টাইম বলে দিব। আরেকটা জিনিস হচ্ছে আপনারা মেক শিওর করবেন যে টাইম টু টাইম জিনিসগুলা করতে। যেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট যখন জমা দিতে বলছি অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন, ক্লাস টেস্ট যখন নিচ্ছি ক্লাস টেস্ট অ্যাটেন্ড করার ট্রাই করবেন এবং টাইম মতো সেটা আপলোড করে দিবেন। এবং আপলোড করার সময় মাস্ট একটু চেক করে দিবেন, ঠিক আছে, যাতে আপনি কষ্ট করেছেন, আপনি কষ্ট করে অ্যাসাইনমেন্ট করেছেন, সেটা যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা মার্ক আপনাকে দিতে পারছি না। সো এখন আপনি যদি একটা ভুল ফাইল আপলোড করে দেন, ইন্টারনেটে হতে পারে, তখন কিন্তু আমাদের কাছে ওই ভুল ফাইলটাই চলে আসবে। সো যখনই কিছু আপলোড করবেন তখন আগে চেক করে নেবেন, টাইমের মধ্যে চেক করে সেটাই আপলোড করবেন। অথবা যদি দেখেন যে আপলোড হওয়ার পরে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, কিছু বাদ পড়েছে, সাথে সাথে কোর্স টিচারের সাথে কন্ট্যাক্ট করবেন। যেহেতু এখন খুব বেশি আমরা স্ট্রিক্টলি জিনিসগুলো ফলো করছি এবং আপনাদের খাতাগুলো বা আপনাদের যে স্ক্রিপ্টগুলো আছে সাথে সাথে আমাদেরকে এক্সাম কমিটিকে দিয়ে দিতে হচ্ছে। সো আপনার স্ক্রিপ্টে যদি চলে যায় সেটা কিন্তু আমরা রিডু করতে পারবো না। সো আগে থেকেই যখনই যে প্রবলেমটা ফেস করছেন চেক করে সেটা কোর্স টিচারকে সাথে সাথে বলে দিবেন। 5 ঘন্টা পরে, 1 দিন পরে, 4 দিন পরে, 10 দিন পরে বললে কিন্তু আপনার পুরো জিনিসটাই ক্যান্সেল হয়ে যাবে। আপনি যদি এটা এক্সামও হয়, আপনি এক্সাম পেপারেও যদি কোনো এরকম সমস্যা ক্রিয়েট হয়, তাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। বুঝা গেছে? আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? ইয়েস ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। সো এই জিনিসগুলোতে একটু এখন যেহেতু ফার্স্ট ক্লাস ওই জন্য আমি এই জিনিসগুলো একটু বলে দিচ্ছি যাতে এই ভুলগুলা না হয়। আর হ্যাঁ, প্রবলেম ক্রিয়েট হতে পারে, আপনি অনলাইনে যেহেতু কাজ করতেছেন হবে, আপনি স্লো হতে পারে, নেট স্লো হতে পারে, বা আপনি ঠিক টাইমে জিনিসগুলো কভার করতে না হতে পারে। ঠিক আছে, এক্সকিউজ মি। সো ইয়েস, বুঝতেছি না, বুঝিনি। হ্যালো, মোবাইল অফ হয়ে যাবে ম্যাম একটু একটু পরে, মানে চার্জ নিতে জন্য ম্যাম, চার্জ নাই তো। কেন চার্জ নেই কেন? ম্যাম কালকে থেকে কারেন্ট নাই ম্যাম, এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম, আমারও সেম সমস্যা ম্যাম। 1% চার্জ আছে। আমরা সকাল থেকে ক্লাস করে চলতেছি তো ম্যাম। সকাল থেকে মাত্র তো 11টা 12টা বাজলো, দ্যাট মিন্স আপনারা মনে হয় ম্যাম 3টা ক্লাস করছেন এখন। গতকাল বিকাল থেকে 9টা কারেন্ট থেকে নেই। টানা ক্লাস ছিল, কোনো ব্রেক ছিল না। ম্যাম 3টা ক্লাস অলরেডি করে ফেলছি, আমারটা হচ্ছে 4 নাম্বার ক্লাস, একটা ডাবল ক্লাস। এটা অ্যাকচুয়ালি এই জন্য শেষ আপনাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, পাওয়ার ব্যাংকের ব্যবস্থা রাখতে হবে, যেটা আপনি অনলাইনে ক্লাস করতেছেন। বুঝে ম্যাম গেছে? আসলে এমনটা হয় না ম্যাম কখনো। বুঝতে একদম পারছি, ম্যাম একদিন গতকাল হ্যাঁ জি ম্যাম, গতকাল এটা বিকাল ফার্স্ট টাইম। হতে কারেন্ট নাই ম্যাম। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, এভাবে যাতে এখন ক্লাসে বলছেন ঠিক আছে, ইটস ওকে, কিন্তু ক্লাসে বলার পরে যদি ধরেন পরীক্ষার খাতায় গিয়ে এরকম হয়, পরীক্ষা খাতা জমা দেওয়ার সময় বা সিটি খাতা অ্যাসাইনমেন্ট, সো এইসব ক্ষেত্রে কিন্তু সমস্যা, তাই আগে থেকে একটু প্রিপেয়ার থাকবেন। ঠিক আছে, ওকে। আমি আমি লেকচার শুরু করে দিচ্ছি। আর আপনাদের মোটামুটি আমি এখানে স্ক্রিনশট নিয়ে নিয়েছি কারা কারা প্রেজেন্ট আছে। সো আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? আচ্ছা, 1 মিনিট। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আমরা একটু পড়া ট্রাই করি। সো আমি সিমেন্ট দিয়ে শুরু করতেছি আপনাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে। আচ্ছা, প্রথমে কাজ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস জিনিসটা কি, তাই না?
সো ম্যাটেরিয়ালস বলতে আমরা বুঝতেছি হচ্ছে যেই ম্যাটেরিয়ালস গুলা আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইউজ করে থাকি। এখন এই ম্যাটেরিয়ালস গুলো কি কি হতে পারে? আপনি সয়েল থেকে শুরু করে প্রতিটা জিনিস, ফাউন্ডেশনে আমার সয়েল দরকার আছে, তাই না? একটা স্ট্রাকচার করব, সেখানে আমার কি ইট, আমার ব্রিক দরকার আছে, ঠিক আছে, কনক্রিট দরকার আছে, সিমেন্ট দরকার আছে, লাইম দরকার আছে, এরপর আমার পেইন্ট দরকার আছে, তাই না? প্লাস্টার করতেছি, মর্টার করতে লাগবে আমার, এরপরে হচ্ছে আমার কালার করতেছি, সেখানেও আমার দরকার আছে, তারপর গ্লাস ইউজ করতেছি, গ্লাসটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে। এরপর রাস্তায় হচ্ছে আমরা জিও ফাইবার ইউজ করতেছি, জিও টেক্সটাইল ইউজ করতেছি, সেগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তারপর হচ্ছে আমরা ইদানিং কালে দেখা যাচ্ছে অ্যাডমিক্সচার ইউজ করতেছি, সো এটাও আমার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। সো আমরা যখন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ব্যাপারটা চলে আসে, তখন হচ্ছে এই ম্যাটেরিয়াল গুলো সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট আপনাদের থাকতে হবে, ঠিক আছে। আপনি যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যেই মেটেরিয়ালস গুলা ইউজ করবেন সেটা সম্পর্কে একটা বেসিক আপনাকে দেয়া হবে এই কোর্সটাতে। সেটা কি? সেটা হচ্ছে স্যান্ড সম্পর্কে দেওয়া হবে, হয়তো আপনাদের দেখানো হবে সিমেন্ট সম্পর্কে, দেখানো হবে যে সিমেন্ট কোত্থেকে এসছে, তাই না, কি কি কম্পাউন্ড আছে, ঠিক আছে, মিনারেল কম্পাউন্ড গুলো কি কি এবং কোনটার কি কাজ, ঠিক আছে। এরপর ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলা দেখানো হবে। ঠিক একইভাবে কনক্রিটে আমরা জানি কিছু পার্ট আছে, যেমন সিমেন্ট থাকতে পারে, লাইম থাকতে পারে বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে। এরপর আমার অ্যাগ্রিগেট গুলো আছে, কোর্স এন্ড ফাইন অ্যাগ্রিগেট আছে, ওয়াটার আছে। তো এই জিনিসগুলা, প্রতিটা জিনিসের কাজ, তারপর হচ্ছে তার ফাংশন গুলা, হ্যাঁ। তারপরে সিমেন্টের কিউরিং টাইম আছে, সরি কনক্রিটের কিউরিং টাইম, এরপরে হচ্ছে আমার কনক্রিট আমরা কোথায় ইউজ করতেছি, এবং হচ্ছে আমার কেমিক্যাল অ্যাটাক গুলো, সবকিছু জিনিস মিলে, এবং কনক্রিট লাস্ট হচ্ছে মিক্স ডিজাইন। সো আমি হচ্ছে কনক্রিটটা আপনাদের দেখাবো। কনক্রিটিংটা অনেক হিউজ একটা সিলেবাস, এবং হচ্ছে সিমেন্ট, এই দুইটা টপিক আপনাকে আমি দেখাবো। তারপর হচ্ছে এটা হচ্ছে মিডের আগ পর্যন্ত, মিডের পরে হচ্ছে আমরা হয়তো টিম্বার নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। সো এই ম্যাটেরিয়ালস গুলা আপনাদের বেসিকটা মোটামুটি ভাবে ক্লিয়ার করা হবে, বা আপনাদের যতটুকু দরকার আছে, ঠিক আছে। যখন আপনারা ভাইবা দিবেন, ভাইবাতে হচ্ছে আমাদের মিড এবং ফাইনাল একসাথেই কিন্তু হয়। তাই আমি যদি ধরেন আপনারা সিমেন্ট শেষ করে দিলাম, কনক্রিট মোটামুটি ভাবে 2/3 হলো, দেখা গেল আপনি ভুলে গেলে হবে না, এই জিনিসটা কিন্তু কন্টিনিউ হবে একদম ভাইবা পর্যন্ত, ফাইনালের পর পর্যন্ত। তাই এমন ভাবে লেকচার গুলো ফলো করার ট্রাই করবেন যাতে বেসিকটা ক্লিয়ার থাকে, যাতে আপনাকে কোয়েশ্চেন করলে কোয়েশ্চেনের অ্যান্সারটা পান। এখন আপনারা তো জানেন, তাই না, আপনাদের হচ্ছে 15% ভাইবা। 15% ভাইবা বলতে কিন্তু আমি বুঝাচ্ছি প্রায় 60 মার্কসের, 4 ক্রেডিটের যদি সাবজেক্ট হয়, 60 মার্কসের মধ্যে আপনাকে যদি আমি 10টা কোয়েশ্চেনও করি, প্রতিটা কোয়েশ্চেন কিন্তু 6 মার্কস করে। সো আপনি যদি 10টার মধ্যে 5টা না পারেন, 30 মার্কস কিন্তু কমে গেল আপনার। তাই যখনই লেকচারটা ফলো করবেন, যখনই পড়াশোনা করবেন, মাথায় হয়তো এটা থাকতে পারে যে আমার তো ওপেন বুক এক্সাম হবে মিডে, কিন্তু ওপেন বুক এক্সাম হচ্ছে, ঠিক আছে, আপনি হয়তো ওভাবেই প্রিপারেশনটা নিচ্ছেন, আমি কোথায় কি আছে সেটা দেখছি, কিন্তু আপনি যদি বেসিক ক্লিয়ার না রাখেন, তাহলে কিন্তু ভাইভাতে আপনি 6 মাস পরে গিয়ে যে ভাইভাটা দিচ্ছেন, সেটাতে আপনি কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন না। তাই যখনই যেটা পড়বেন সেটা এখন হোক, ঠিক আছে, এখন থেকে শুরু হোক, কনসেপ্ট ক্লিয়ার রাখতে ট্রাই করবেন, এবং ওভাবেই প্রিপারেশন নেবেন যাতে আপনার মনে থাকে জিনিসটা, ঠিক আছে। শুধুমাত্র ওপেন বুকের জন্য, আমি সেজন্যই বলছি ওপেন বুকের জন্য শুধুমাত্র প্রিপারেশন নিবেন না। ওপেন বুক হচ্ছে 25%, ঠিক আছে, 25%-এর জন্য আপনি লিখতে পারবেন, যে কেউ লিখতে পারবে যদি আপনি মোটামুটি ভাবে ক্লাসগুলো করেন, আপনি জানেন। কিন্তু আপনি যদি এক্সট্রা করতে চান, কিছু একটু ভালো রেজাল্ট করতে চান, যেহেতু এটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে 4 ক্রেডিটে 400 মার্কস, এটা বলতে গেলে আপনার এটা অনেকটাই থিওরি লেকচার গুলো থিওরি রিলেটেড, সো মার্কস তো অনেক বেশি টাফ। তাই আপনাদের হচ্ছে যদি এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার রাখেন, কিন্তু যে ভালো একটু কনসেপ্ট, যে প্রতিটা জিনিসে ভালো করবে, তার কিন্তু গ্রেড অনেক বেশি হয়ে যাবে। যেমন যে পারফেক্টলি সিটি দিবে, যে পারফেক্টলি অ্যাসাইনমেন্ট জমা দিবে, তার কিন্তু কত মার্কস, 40 কত 80 মার্কস চলে আসতেছে, 80-র মধ্যে সে যদি 70 পাই তাও অনেক। যে ভালো প্রেজেন্টেশন দিবে, যে ভালো ভাইবা দিবে, ভাইবাতে 60 মার্কস, প্রেজেন্টেশনে 40 মার্কস, তার 100, এদিকে 180 কিন্তু তার কাউন্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে গিয়ে হচ্ছে আপনার 25% করে ওপেন বুক, ঠিক আছে, 50% আপনার ওপেন বুক হবে একটা সেটা। কথা জিজ্ঞেস করতে, জি জি ম্যাম বলেন।
থিওরি কি আমাদেরকে মানে ডিটেলস মানে একটু বেশি লিখতে হবে নাকি মানে এটাই বলতে চাচ্ছি, এটাই বলছি যে আপনাদের এটাই মাথায় রাখতে হবে, যেহেতু এটা 4 ক্রেডিটের সাবজেক্ট, এটা 120 মার্কসের আপনার পরীক্ষা হবে বা 100 মার্কসের পরীক্ষা হবে। সো অন্য যে সাবজেক্ট গুলো আছে ওগুলোও কিন্তু আপনারা 1.5 ঘন্টায় পরীক্ষা দিচ্ছেন, এটাও 1.5 ঘন্টায় পরীক্ষা দিচ্ছেন। তাহলে কি বুঝতে পারতেছেন আপনারা কিভাবে লিখার জিনিসটা ডেভেলপ করতে হবে? আপনি আপনার কোয়েশ্চেন অনেক থাকবে, কিন্তু শুধুমাত্র বেসিকটা অ্যান্সার করবেন। এখানে রচনা লেখার সুযোগ নাই, যেহেতু ওপেন বুক, এটা রচনা লেখার জায়গা না, ঠিক আছে? আর যেহেতু টাইম কম, সো কম টাইমের মধ্যে যে স্টুডেন্টটা বেসিক, যে স্টুডেন্টটা ক্লিয়ার কনসেপ্টটা তুলে ধরবে তার মার্কস বেশি হবে। যে স্টুডেন্টটা একটা কোয়েশ্চেন লিখতে যদি 20 মিনিট আপনি ভালো করে লিখলেন কিন্তু 20 মিনিট ইউজ করলেন, তাহলে কিন্তু হবে না, বাকি কোয়েশ্চেন আপনি অ্যান্সারই করতে পারবেন না, টাচই করতে পারবেন না। 4 ক্রেডিটের সাবজেক্টে একটা সমস্যা হয়, ঠিক আছে? সো যেটাই করবেন আমরা ওভাবেই আপনাদের দুজনই আমরা ট্রাই করবো ওভাবেই কনসেপ্ট গুলো দিতে। যেটাই করেন না কেন বেসিকটা লিখবেন, ঠিক আছে? হিউজলি একদম একই লিখার আগের মতো আমরা 2.5 ঘন্টা পরীক্ষা দিচ্ছি না এখানে বসে বসে যে লিখবো আমরা রচনা, সেটা কিন্তু এখন নাই। সো ওভাবেই আপনারা আস্তে আস্তে পড়তে পড়তে বুঝতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন। আর হচ্ছে আপনাদের সিটির খাতাগুলো আমরা প্রোভাইড করবো এবং দেখাবো আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন যে টিচার অ্যাকচুয়ালি আপনার কোর্স টিচার কিভাবে চাচ্ছে, আপনি কিভাবে লিখছেন, এবং কোন ওয়েতে আপনি যদি লিখলে আপনার মার্কিংটা কেমন হচ্ছে, এই জিনিসগুলো মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যাবে সিটির খাতা দেখলে। সো অ্যাসাইনমেন্ট সিটির খাতা আপনারা পারফেক্ট টাইমে প্রোভাইড করবেন, পারফেক্ট টাইমে দিয়ে দিবেন এবং সেটার ফিডব্যাকও নিয়ে ফেলবেন। কোনো কনফিউশন থাকলে সাথে সাথে কোর্স টিচারের সাথে কথা বলবেন যে ম্যাডাম এরকম এরকম, আমি এইটাতে কেন এত মার্কস আমার কম আসলো, আমি কিভাবে লিখলে এটাতে মার্কসটা আসবে। সেটা যদি আপনি কনসেপ্ট গুলো ক্লিয়ার করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ওই ফাইনালে গিয়ে বা মিডে গিয়ে আপনাদের জন্য সুবিধা হবে জিনিসটা। ঠিক আছে? আমি কি বুঝতে পেরেছি? ওকে, আমরা সবাই বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, তারপর হচ্ছে এখন আমরা চলে যাই, আমার ফার্স্ট টপিক হচ্ছে সিমেন্ট। সিমেন্ট জিনিসটা কি? সিমেন্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি সিমেন্ট আমরা কেন ইউজ করে থাকি সিভিল ইঞ্জিনিয়ারিং এ, সেটা হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করে থাকি, ঠিক আছে? বাইন্ড করার জন্য। বাইন্ড কি কি করার জন্য? যেমন আমরা যখন কনক্রিটিং করতেছি, আপনারা জানেন কনক্রিট কিন্তু খুব মানে আমাদের বেসিক কনক্রিটিং দরকার আছে। সো কনক্রিট কি কি থাকতেছে? কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, দ্যাট মিনস স্যান্ড। আপনারা কোর্স অ্যাগ্রিগেট ফাইন অ্যাগ্রিগেট জিনিসটা বুঝবেন না এখন, ওটাতে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা পড়লে হয়তো আপনাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। তাও আমি একটু বেসিক এমনি বলে দিচ্ছি, যেমন হচ্ছে স্যান্ড থাকতে পারে, তারপর হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট বলতে অ্যাকচুয়ালি আমরা যে আপনাদের যেটা হচ্ছে কি বলবো, ইট থেকে নিতে পারেন, অথবা আপনারা পাথর ইউজ করতে পারেন, পাথরকে ভেঙে একটা সাইজে, ম্যাক্সিমাম সাইজের মধ্যে। আচ্ছা, সো কোর্স এন্ড ফাইন অ্যাগ্রিগেট থাকতেছে। তারপর হচ্ছে আপনার পানি তো ইউজ করতেছেন, এরপর অ্যাডমিক্সচার আপনারা চাইলে ইউজ করতে পারেন বা প্লাস্টিসাইজার যেটাকে বলি। এরপরে হচ্ছে আপনাদের বাইন্ডিং ম্যাটেরিয়াল, এই যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে এগুলো কিন্তু হেটারোজেনাস একটা মিক্সচার রেডি করতেছি আমরা, যেখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে। এই ইনগ্রিডিয়েন্ট গুলোকে বাইন্ড তো করতে হবে এবং একটা স্ট্রেংথ গেইন তো করতে হবে। এটাকে শুকিয়ে যখন আমার ইনগ্রিডিয়েন্টটা শুকাবে, সেটা একটা স্ট্রেংথ তো আমাকে প্রোভাইড করতে হবে, তাই না? সে এই জিনিসটাই করে হচ্ছে আমাদের সিমেন্ট। সিমেন্টের কাজই হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে, সেটা অন্য ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলোকে বাইন্ড করে, এবং হচ্ছে সেটা যখন শুকায় তখন হচ্ছে আমরা যখন ওয়াটার ইউজ করি, সেটা হাইড্রেশন প্রসেসটা চলে, সিমেন্টের যে কম্পাউন্ড গুলা বা কেমিক্যাল কম্পোজিশন গুলো আছে সেগুলো রিয়েক্ট করে, রিয়েক্টের মাধ্যমে সেগুলো কি করতেছে, স্ট্রেংথ গেইন করে এবং শুকায় বা সেটিং, হার্ডেনিং এগুলা করে। সো এটাই হচ্ছে সিমেন্টের কাজ। সিমেন্ট রিপ্লেসমেন্ট হিসেবে আপনারা হয়তো লাইম ইউজ করতে পারেন, বাট এখন এক্সটেন্সিভলি সিমেন্ট ইউজ হচ্ছে। এখন তাহলে সিমেন্ট হচ্ছে কাজটা কি? সিমেন্ট হচ্ছে একটা ফাইনলি গ্রাউন্ড পাউডার, যেটা যখন আমি ওয়াটারের সাথে মিক্স করতেছি তখন কিন্তু সে হাইড্রেশন প্রসেসের মাধ্যমে রিয়েক্ট করতেছে এবং হচ্ছে সেট করতেছে এবং একটা হার্ড মাস দিচ্ছে আপনাকে, এবং যেটা স্ট্রেংথ প্রপার্টিস হিসেবে কাজ করে।
সো সেটিং, তাহলে সেটিং এবং হার্ডেনিং এই দুটো রেজাল্ট থেকে হচ্ছে হাইড্রেশন থেকে হচ্ছে। সিমেন্ট কম্পাউন্ড যে কেমিক্যাল কম্পোজিশন গুলো আছে সেগুলো পানির সাথে রিয়েক্ট করতেছে, সেগুলো হাইড্রেশন করতেছে, হাইড্রেশন প্রসেসের মাধ্যমে এখন হাইড্রেশনটা অ্যাকচুয়ালি চলতে থাকে। যেমন প্রথমে হচ্ছে একটা ইনিশিয়াল সেটিং হয়, ইনিশিয়াল সেটিং এর একটা কিছু সিমেন্টের কম্পাউন্ড আছে যেটা এই ইনিশিয়াল সেটিংটা করে। এরপরে দেখবেন আপনারা আস্তে আস্তে আমরা দেখি আমরা কিউরিং করি, তাই না? 7 দিন পর্যন্ত পানি মিনিমাম তো আমরা 7 ডেজ পর্যন্ত আমরা সাধারণত আপনারা হয়তো ওয়াটার কিউরিংটা দিতে পারেন, ওয়াটার দেই। সো 7 ডেজ পর্যন্ত আমরা পানি কিন্তু ছিটাই বলি, ঠিক আছে? কেন করতেছি সেটা অ্যাকচুয়ালি হাইড্রেশন প্রসেসের জন্য বলে থাকি। এটাই হচ্ছে আপনাদের ভিতরে যে পানিটা আছে, ঠিক আছে, ওই পানিটা কিন্তু রিয়েক্ট করতেছে আমার সিমেন্টের কম্পাউন্ডের সাথে, কেমিক্যাল কম্পাউন্ডের সাথে। তো এই রিয়েকশনটা চলতে থাকে, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত, প্রায় 90 ডেজ, সারা জীবনই চলতে থাকতে পারে, বাট 90 ডেজ এর মধ্যে আমার 75% মতো স্ট্রেংথ গেইন হয়ে যায় এখন। সো সরি 28 ডেজ এর মধ্যে 75% মতো হয়ে যায়। সো এই স্ট্রেংথ গেইনটা যে চলছে সেটা কিন্তু হচ্ছে কিসের জন্য? আমার সিমেন্টের জন্য। সো সিমেন্ট এবং পানির রিয়েকশনের মাধ্যমে বা হাইড্রেশন প্রসেসের মাধ্যমে। তাই এই কারণে আমরা যখন সিমেন্ট ইউজ করি তখন অনেক সময় হাইড্রোলিক সিমেন্টও বলে থাকি, এবং আমরা সাধারণত নাম এখন সিমেন্ট বলতে পোর্টল্যান্ড সিমেন্টটা বুঝে থাকি, বাট আমরা ক্লাসিফিকেশন গুলো একটু দেখবো। সো সিমেন্টের ডেফিনিশনটা হচ্ছে সিমেন্ট ইজ এ ক্রিস্টালাইন কম্পাউন্ড অফ ক্যালসিয়াম সিলিকেট এন্ড আদার ক্যালসিয়াম কম্পাউন্ড, ঠিক আছে, হ্যাভিং হাইড্রোলিক প্রপার্টিজ বিকজ ইট শুড হ্যাভ the hydraulic properties. other than that আমি যে কারণে সিমেন্টটা ইউজ করতেছি স্ট্রেংথ গেইনের জন্য সেটা হবে না, ঠিক আছে? সো কি কি কম্পাউন্ড থাকতে পারে? ক্যালসিয়াম সিলিকেট এবং আদার ক্যালসিয়াম কম্পাউন্ড। সো আমাদের কেমিক্যাল কম্পোজিশন গুলা ইলাবোরেটলি পড়তে হবে এবং প্রতিটা কম্পোজিশন এবং মিনারেল কম্পোজিশনের কাজগুলো দেখতে হবে, সেটা আমরা দেখবো সামনে। এরপর হচ্ছে লাইম এবং ক্লে হ্যাভ বিন ইউজড অ্যাজ সিমেন্টিং ম্যাটেরিয়াল অন কনস্ট্রাকশন থ্রু মেনি সেঞ্চুরিজ। রোমানরা হচ্ছে প্রথম হচ্ছে আপনার হাইড্রোলিক সিমেন্টটা ইউজ করে থাকে, সেটা হচ্ছে ওরা কি করেছিল, ওরা সিমেন্টের পজলনিক অ্যাকশন বলতে আমরা বুঝতেছি যে পজলন বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে এগুলো হচ্ছে এক ধরনের মানে সিলিকন রিলেটেড ম্যাটেরিয়ালস বা অ্যালুমিনিয়াস ম্যাটেরিয়ালস, যেগুলো হচ্ছে ওদের নিজের কোনো সিমেন্টেশিয়াস ভ্যালু নাই, কিন্তু ওরা পানির সাথে যখন রিয়েক্ট করে তখন হচ্ছে ওরা কেমিক্যালি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। সো এখন এই জিনিসটাই ওরা কাজে লাগাইছে, যে ওরা লাইম সিমেন্ট ইউজ করছিল, সিমেন্ট পজলন লাইম সিমেন্ট বাই মিক্সিং ভলকানিক অ্যাশ ফ্রম দ্য একটা মাউন্ট ছিল ভেসুভিয়াস উইথ লাইম। এটা করে হচ্ছে রোমানরাই হচ্ছে প্রথম এটা ডেভেলপ করে হাইড্রোলিক সিমেন্টটা। তারপর হচ্ছে আপনাদের বেস্ট একটা এক্সাম্পল হচ্ছে প্যান্থিয়ন ইন রোম, ওটাও কিন্তু একদম আর্লিয়েস্ট যে আমরা সিমেন্ট ইউজ করা হয়েছে সেটার একটা এক্সাম্পল। এরপরে আসলো আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট, যেটা আমরা এখন আমরা অ্যাকচুয়ালি সিমেন্ট বলতে পোর্টল্যান্ড সিমেন্টই বুঝি, পোর্টল্যান্ড সিমেন্টটা ইউজ করছি। সেটা হচ্ছে 1824 সালে জোসেফ অ্যালভিন, উনি হচ্ছে ইংল্যান্ড থেকে উনি প্রথম ইনভেন্ট করেন হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টটা, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রপার্টিস অফ সিমেন্ট। সিমেন্টের প্রপার্টি গুলো কি কি, আমরা কি কারণে সিমেন্ট ইউজ করে থাকি? প্রথমত আছে স্ট্রেংথ টু মেশনারি, আপনি যদি ব্রিক ওয়াল ইউজ করেন সেখানেও কিন্তু আপনার দেখা গেল স্ট্রেংথ গেইনের জন্য আপনার মর্টার ইউজ করতে হচ্ছে, এবং মর্টার কিন্তু আপনি জানেন ফাইন অ্যাগ্রিগেট এবং হচ্ছে সিমেন্টের মিশ্রণ। এরপরে হচ্ছে এক্সিলেন্ট বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে অফকোর্স আমরা কনক্রিট বাইন্ডার হিসেবে ইউজ করতেছি, ইজিলি ওয়ার্কেবল। আপনি যখন ওয়াটার সিমেন্ট রেশিওটা ঠিক থাকে তখন দেখা যায় আপনি ইজিলি যে কোনো কাজে ইউজ করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত সেটিং এ যাচ্ছে না আর কি, এটা মিনিমাম টাইম থাকে সেটিং টাইম। এরপর হচ্ছে স্টিফেন, খুব ইজিলি স্টিফেন হয়। গুড প্লাস্টিসিটি শো করে যখন আপনার ওয়াটার সিমেন্ট রেশিও ভাবে লিকুইড স্টেজে থাকে। গুড রেজিস্ট্যান্স টু ময়েশ্চারে ভালো রেজিস্ট্যান্স শো করে, ফাইননেস থাকে এবং হচ্ছে সাউন্ডনেস থাকে। মেরিটস এন্ড ডেমেরিটস হচ্ছে, মেরিটস গুলো আগে পড়ি। লং লাইফ, অফকোর্স আপনারা জানেন আরসিসি স্ট্রাকচারের লাইফ স্প্যানটা অনেক বেশি থাকে। মোল্ডেড ইন ডিজায়ার শেপ, আপনি যে কোনো শেপে নিতে পারবেন যখন আপনারা লিকুইড প্লাস্টিক অবস্থায় থাকে। তারপর হচ্ছে হাই টেম্পারেচার স্ট্যান্ড করতে পারে, ফায়ার সেফটি কিন্তু বেশি, আপনি স্টিল স্ট্রাকচারের তুলনায় কিন্তু কনক্রিট স্ট্রাকচারে ফায়ার সেফটি অনেক বেশি। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স টু উইন্ড, ওয়াটার, রোডেন্ট এন্ড ইনসেক্ট, এগুলোতে রেজিস্ট্যান্ট থাকে সিমেন্ট।
এরপর হচ্ছে ডিমেরিটস এর মধ্যে আছে টেনসাইল স্ট্রেংথ। আপনারা জানেন কনক্রিট স্ট্রাকচার কিন্তু আপনার আপনি যখন সিমেন্ট ইউজ করতেছেন বা যেটাই ইউজ করেন না কেন, আপনার কিন্তু এটা কোনো টেনসাইল স্ট্রেংথ দেয় না। ঠিক আছে, আপনি সিমেন্টের যদি একটা কলাম নিয়ে কাজ করেন, সেটা কিন্তু শুধুমাত্র কনক্রিটের ক্ষেত্রে আমরা দেখি যে কনক্রিট শুধুমাত্র কম্প্রেসিভ স্ট্রেংথ নিতে পারে। ঠিক আছে, কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে বোঝাচ্ছি আমরা কম্প্রেশন যে লোডটা আমরা প্রোভাইড করে থাকি, ও এই লোডটা রেজিস্ট করতে পারে, কিন্তু আপনি যদি ওকে টানেন, যেটাকে আমরা টেনসাইল স্ট্রেংথ বলে থাকি, টেনসাইল ফোর্স বলে থাকি, এটা দিয়ে টানলে কিন্তু ও কোনো স্ট্রেংথ প্রোভাইড করে না, ও তাড়াতাড়ি ভাগ হয়ে যায় বা ক্র্যাক জেনারেট করে। ঠিক আছে, খুব কম। আমরা এই জন্যই কিন্তু কি ইউজ করে থাকি, আমরা রড ইউজ করে থাকি, স্টিল ইউজ করে থাকি, তাই না? কারণ স্টিল হচ্ছে আপনার ওই টেনশনটা প্রোভাইড করে থাকে আপনি যখন টেনসাইল ফোর্স দিবেন। সো তাহলে সিমেন্টের হচ্ছে প্রথম ডিমেরিটস হচ্ছে লোয়িং টেনসাইল স্ট্রেংথ। এরপর হচ্ছে সাসেপ্টেবল টু ক্র্যাকিং। ইয়েস, আপনি যে ধরনের দেন না কেন একটা ম্যাক্সিমাম স্ট্রেংথ ওদের থাকে, আপনি কম্প্রেসিভ ফোর্স দিলেও কিন্তু একটা ম্যাক্সিমাম টাইম পরে ও ক্র্যাক জেনারেট করে। আবার আস্তে আস্তে আপনি যখন ক্রিপ হচ্ছে বা টাইম ডিপেন্ডেন্ট কোনো ডিফরমেশন হচ্ছে, সেখানেও কিন্তু প্রথম যে জিনিসটা শো করবে সেটা হচ্ছে ক্র্যাক করে। তারপর হচ্ছে ডাক্টিলিটি, লো ডাক্টিলিটি। ডাক্টিলিটি বলতে আমরা বুঝতেছি আপনারা যদি স্ট্রেস স্ট্রেন কার্ভটা দেখেন, সেটা কিন্তু একটা সময় গিয়ে ম্যাক্সিমাম হওয়ার পরে কিছুটা সময় নেক জেনারেট হওয়া বা ফ্র্যাকচার হওয়ার আগ পর্যন্ত আপনি কি করে আপনার যে স্ট্রাকচারটা আছে সেটা কিছুটা লোড উইথস্ট্যান্ড করতে পারে যখন আপনি সেটা স্টিল স্ট্রাকচার ইউজ করবেন। ওই জন্য আমরা স্টিল স্ট্রাকচারকে ডাকটাইল বলে থাকি, স্টিলকে ডাকটাইল ম্যাটেরিয়াল বলে থাকি। সে কি করে, আপনি ম্যাক্সিমাম স্ট্রেন দেওয়ার পরেও সে ছিঁড়ে গিয়ে কিছুটা নেক জেনারেট করে বা কিছুটা থেকে যায়। ঠিক আছে, একদম একদম পুরো ছিঁড়ে যাওয়ার আগে, একদম পুরো ফ্র্যাকচার হওয়ার আগে। কিন্তু আপনার কনক্রিট বা আপনি সিমেন্ট ম্যাটেরিয়ালস যখন করছেন, মোল্ড করেন বা যেটাই করেন, যেটা নিয়ে কাজ করেন না কেন, সেটা দেখা যায় ম্যাক্সিমাম স্ট্রেংথ গেইন করার পরে বা আপনি ম্যাক্সিমাম যে লোডটা নিচ্ছে সেটার পরে কিন্তু সে কি হয়ে যাচ্ছে, ব্রিটেল ম্যাটেরিয়াল বলে থাকে, ভেঙে যায় বা ভঙ্গুর হয়ে যায়, সে কোনো আর স্ট্রেংথ নিতে পারে না। ঠিক আছে, তাই এটাকে আমরা বলে থাকি লো ডাক্টাইল ম্যাটেরিয়াল। ঠিক আছে, বুঝা গেছে? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আমার অনেক হ্যাঁ, বুঝিনি, আবার বলবেন? ম্যাম বুঝছি। ওকে। রাবারের মতো যে একটা ধরনের মানে এটা বুঝতে ডাকি। রাবারের মতো যেটা বলছেন ওটা প্লাস্টিক ম্যাটেরিয়ালস বলে থাকি। রাবারের মতো হলে তো সেটা হচ্ছে আপনার ইলাস্টিক ম্যাটেরিয়াল বা ইলাস্টিসিটি শো করতেছি, বলতেছি যে রাবারের মতো, মানে রাবার কিন্তু আপনারা যদি খেয়াল করেন, একটা লোড দিচ্ছেন, আপনার লম্বা হচ্ছে, আবার যখন লোডটা আপনি নিয়ে নিচ্ছেন তখন কিন্তু আগের পজিশনে ফেরত আসে। ঠিক আছে, ওটাকে আমরা সাধারণত ইলাস্টিক লিমিট বলে থাকি বা ইলাস্টিসিটি বলে থাকি। এখন আপনার কিন্তু কোনো জিনিসই আপনার কনক্রিট কখনোই আগের অবস্থানে ফেরত আসে না, তার মধ্যে একটা পার্মানেন্ট ডিফর্মেশন থাকবে। আপনি যদি একটা ওর নিশ্চয় একটা ইলাস্টিক লিমিট আছে, তাই না? প্রত্যেক ম্যাটেরিয়াল একটা ইলাস্টিক লিমিট থাকে যে ও এতটুকু লোড নিতে পারে, নিয়ে আগের অবস্থায় ফেরত আসে। হ্যাঁ, কিন্তু কনক্রিটের একটা সমস্যা বা সিমেন্টের একটা প্রবলেম, সেটা হচ্ছে ও কখনো পিওর ইলাস্টিক না। পিওর মানে আপনি ওর ইলাস্টিক লিমিটের মধ্যে ও যদি আগের অবস্থায় ফেরতও আসে কম লোডে, ও কিন্তু কিছু না কিছু ডিফরমেশন ওর মধ্যে থেকেই যায়, ও কখনো পারফেক্টলি আগের অবস্থায় ফেরত আসে না। ঠিক আছে, সো রাবারের সাথে এটা আপনার তুলনা করতে পারবেন না। এরপরে হচ্ছে আপনি বলতেছেন ডাকটাইল ম্যাটেরিয়াল গুলো রাবার কিনা, না, ডাকটাইল ম্যাটেরিয়াল গুলো রাবার না। ডাকটিলিটি বলতে আমরা বুঝাচ্ছি কিন্তু আপনি ইলাস্টিক লিমিট পার করার পরে ও ম্যাক্সিমাম একটা পিক একটা স্ট্রেন্থ নেই বা পিক একটা, আপনি বাইরে থেকে একটা ধরেন কলামকে ইচ্ছা মতো ম্যাক্সিমাম যে লোডটা দিতে পারেন, ঠিক আছে, ম্যাক্সিমাম লোডটা নেওয়ার পরে কিন্তু সে ভেঙে যাবে বা সে তার ফ্র্যাকচার জেনারেট হবে, তাই না? ব্যাপারটাকে আমি বুঝাতে পেরেছি? আপনি যদি একটা রড কল্পনা করেন, ঠিক আছে, একটা রড নিচ্ছেন, রডটাকে টানতেছেন, টানতে টানতে দেখা গেল একটা সময় গিয়ে ও ম্যাক্সিমাম একটা লোড নিবে, এরপরে কিন্তু ও একদম চিকন হয়ে যাবে, তাই না? এটাকে আমরা নেক জেনারেট করা বলি। চিকন হয়ে গিয়ে আপনি একটা তার নিয়ে কাজ করেন, তারের ক্ষেত্রেও দেখবেন একটা
একদম চিকন হয়ে গিয়ে একদম লাস্ট পর্যায়ে গিয়ে ছিঁড়ে যাবে। সো এই যে ম্যাক্সিমাম এর মাঝখানে যে ও একটা ম্যাক্সিমাম লোড নিচ্ছে, সেটার পরে যখন ও ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত যে লোডটা নিচ্ছে সেটাকে আমরা সাধারণত বলি যে ও ডাক্টিলিটি শো করতেছে। দ্যাট মিনস হচ্ছে ও ফেলিওর লোডটা নেয়ার পরে ও আপনাকে সংকেত দিবে। যেমন আপনি কিছুটা টাইম পাবেন, আপনি যদি একটা স্টিল স্ট্রাকচারে থাকেন, সে ম্যাক্সিমাম লোড নেয়ার পরে কিন্তু তার ভেঙে যাওয়ার কথা, তাই না? কিন্তু সে ও এর পরেও কিছুটা সময় থাকবে। সো আপনি মোটামুটি ভাবে আপনি সেফ থাকতে পারবেন যে আপনি একটা সেফটি প্রোভাইড করতেছে। কিন্তু কনক্রিট স্ট্রাকচারে সেটা না, ও ম্যাক্সিমাম লোড নেওয়ার সাথে সাথে ভেঙে যাবে। ঠিক আছে, ভাঙ্গুর বা আপনি ব্রিটেল ম্যাটেরিয়াল বলে থাকি, কোনো ডাক্টিলিটি আপনাকে শো করবে না। সো এই জন্যই আমরা সাধারণত এটা ডেমেরিটস হিসেবে নিয়ে থাকি। এই জন্যই সাধারণত দেখা যায় যখন কনক্রিট স্ট্রাকচার ফেল করে খুব বাজেভাবে ফেল করে এবং আমরা খুব কমই সার্ভাইভাল থাকে। বুঝে গেছে? জি তো ম্যাম। এটাই হচ্ছে লো ডাক্টিলিটি বুঝাচ্ছি। ওকে ওকে ম্যাম। ওকে, এরপরে হচ্ছে আমরা হচ্ছে ইউজেস অফ সিমেন্ট। ইউজেস অফ সিমেন্টের মধ্যে আছে আমরা মেশনারিতে ইউজ করতেছি, দেয়ালে আপনারা দেখেন, কনক্রিটিং এ ইউজ করতেছি, পয়েন্টিং এ ইউজ করতেছি, প্লাস্টারিং এ। পয়েন্টিং বলতে এটাকে বোঝাচ্ছি যখন ধরেন উইদারিং অ্যাকশনের কারণে আপনার যে জয়েন্ট গুলো ইউজ করতেছে, যেখানে মর্টার ইউজ করছেন সেখানেও যদি এটা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে সেটা হচ্ছে আপনার অ্যাব্রেশন হয়ে যায়, তখন হচ্ছে আপনারা পয়েন্টিং এ ইউজ করতে পারবেন, তখনও ইউজ করি আমরা। তারপর হচ্ছে এটা মিশনারি দেখানো হচ্ছে, সরি, আমরা তো এখানে ইউজ করতেছি, ড্যামে ইউজ করতেছি, কনক্রিটিং ইউজ করতেছি, এটা কিন্তু কনক্রিট, এটা স্ল্যাব পোর করা হচ্ছে। এরপরে হচ্ছে এটাও কিন্তু পয়েন্টিং এর মতো কাজ করতেছে। তো এইসব কাজে হচ্ছে আমরা সিমেন্ট ইউজ করে থাকি। সিমেন্ট মোটামুটি আপনাদের এটা ফাউন্ডেশন ইউজ করি, ক্র্যাক ফিল করতে ইউজ করি, স্ট্রাকচারে ব্রিজ, কালভার্স, ড্যামস এগুলোতে ইউজ করি, মোটামুটি সবকিছুতে ইউজ করা হয়। ম্যানুফ্যাকচার ব্রিক্স করতে কিন্তু আমরা এখন সিমেন্ট ইউজ করতেছি, সিমেন্টের ব্রিক ইউজ করতেছি। তো মোটামুটি সব ধরনের কাজে আমরা সিমেন্টটা ইউজ করে থাকি। ওকে, এরপরে হচ্ছে সিমেন্টের ক্লাসিফিকেশনে যাই। ক্লাসিফিকেশন বলতে জাস্ট এটা ক্লাসিফিকেশন না, অ্যাকচুয়ালি আমাদের যে হিস্ট্রি আছে সিমেন্টের হিস্ট্রিটা আমরা একটু জানা দরকার, কোত্থেকে এসছে বা কি কি সিমেন্ট ছিল, কি কি সিমেন্ট ইউজ হয়েছে। সো ন্যাচারাল সিমেন্ট ছিল। ন্যাচারাল সিমেন্ট হচ্ছে আমরা সাধারণত ন্যাচারাল সিমেন্ট স্টোন যেগুলো পাচ্ছি বা মিনারেল যেগুলো পাচ্ছি সেগুলোকে বার্ন করে এবং তারপর ক্রাশ করে সরাসরি ওটা ইউজ করতেছে, ওখানে কোনো ইনগ্রিডিয়েন্ট আলাদাভাবে ইউজ করতেছে না। এরপর হচ্ছে এটা হচ্ছে 20 to 40% আর্জিলেশাস। আর্জিলেশাস হচ্ছে আপনার ক্লে টাইপের, ম্যাক্সিমামই হচ্ছে ক্লে টাইপের ম্যাটেরিয়াল গুলাকে আমরা আর্জিলেশাস ম্যাটেরিয়াল বলে থাকি। সো এখানে 20 থেকে 40% ক্লে টাইপের ম্যাটেরিয়ালস থাকবে এবং রিমেইনিং যেগুলো সেগুলো হচ্ছে ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল। ক্যালকেরিয়াস বলতে বোঝায় সাধারণত শুধুমাত্র হয়তো ক্যালসিয়াম কার্বনেট থাকবে, না হলে হচ্ছে আপনার ক্যালসিয়াম কার্বনেটের সাথে ম্যাগনেসিয়াম কার্বনেট থাকতে পারে। ঠিক আছে, এগুলা হচ্ছে আপনার এই দুইটা কম্পাউন্ড নিয়ে, এটা হচ্ছে র ম্যাটেরিয়ালস থেকে হয়, একদম ন্যাচারালি যে মিনারেলস পাচ্ছেন সেখান থেকে আমরা তখন ম্যাগনেসিয়াম তো এমনি থাকে না? ম্যাগনেসিয়াম তো সবগুলোতে থাকে তো। ম্যাগনেসিয়াম কিন্তু আপনার আমি পড়াবো, ম্যাগনেসিয়ামটা কিন্তু ইমপিউরিটিস হিসেবে ধরি আমরা। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইডটা কিন্তু বেশি থাকা যাবে না, একটা পার্সেন্টেজ আছে, খুব অল্প পার্সেন্টেজে থাকতে হয়। ঠিক আছে, আমাদের সিমেন্ট বলতে সাধারণত আমরা সিলিকেট, ক্যালসিয়াম এবং সিলিকন এই টাইপের রিলেটেড কম্পাউন্ড কি বেশি থাকে। সো বাকি যে কম্পাউন্ড গুলো ওগুলো আমরা পড়বো কতটুকু পার্সেন্টেজ থাকতে হবে এবং কোনটা আপনার ইমপিউরিটিস হিসেবে কাজ করে সেগুলো পড়বো, এবং কোনটা ডিসঅ্যাডভান্টেজ কি কম্পাউন্ড। আপনি যখন কেমিক্যাল কম্পোজিশন বের করবেন সিমেন্টের, তখন ওখানে কিন্তু আপনারা যদি খেয়াল করেন কোন সিমেন্টের আপনারা যদি প্যাকেট ইউজ করেন, যদি একটু ওরা অনেস্ট থাকে তাহলে কিন্তু ওরা কম্পাউন্ড গুলো লিখে দেয়, ঠিক আছে, কি কি আছে। সো ওইটা দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার সিমেন্টটা ঠিক আছে নাকি ঠিক নাই, সেটা আমরা পড়লে আরো বুঝতে পারবো জিনিসটা। এরপরে আসলো রোমান সিমেন্ট, যেটা হচ্ছে পার্কার সিমেন্ট নামে পরিচিত। সেটা হচ্ছে ব্রাউন কালার ছিল, লন্ডন ক্লেও বলা হতো। 30 থেকে 40% আর্জিলেশাস ছিল, আর্জিলেশাস ম্যাটেরিয়াল, দ্যাট মিনস হচ্ছে ক্লেই ছিল। আর খুব তাড়াতাড়ি সেট হয়ে যেত, কেয়ারফুলি স্টোর করতে হতো সবসময়, এবং স্ট্রেংথ ছিল মাত্র 1/3 অফ আর্টিফিশিয়াল সিমেন্ট। আর্টিফিশিয়াল সিমেন্ট আমরা পরে আসছি,
সো এই যে আর্টিফিশিয়াল সিমেন্ট যেটা পেলাম সেটার 1/3 এর মতো তার স্ট্রেংথ গেইন হতো রোমান সিমেন্ট যেটা বলছি একদম প্রথমের দিকে যেগুলো ইউজ হতো। এরপর আসলো পজলানা সিমেন্ট। এটা ভলকানিকে ফার্স্ট স্পটেড অ্যাট এ প্লেস নেম পজলি। এটা হচ্ছে ইতালিতে ছিল। 80% ক্লে ছিল, এর সাথে লাইম, ম্যাগনেসিয়াম এবং আয়রন অক্সাইড ছিল। কালার হচ্ছে জেনারেলি রেড অর পার্পল ছিল। তারপর হচ্ছে আপনি যখন সিলিশিয়াস ম্যাটেরিয়াল থাকতেছে সেটা সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতেছে, পজলেন হিসেবে কাজ করতেছে। তারপর হচ্ছে আপনার এটা অনেকটা হাইড্রোলিক সিমেন্টের মতো কাজ করতো, ঠিক আছে। এবং এটা সহজে কেমিক্যাল এজেন্সি বা সি ওয়াটার দিয়ে অ্যাটাক হতো না। হার্ডেনিং এবং গেইনিং স্ট্রেংথ স্লো ছিল, একটু স্লো ছিল, কারণ এটা হাইড্রেশন চলতে থাকতো। হাইড্রেশন আপনার চলতে থাকলে কিন্তু স্ট্রেংথ আস্তে আস্তেই হবে, হাইড্রেশনের মাধ্যমে কিন্তু স্ট্রেংথ গেইনটা হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে মেডিনা সিমেন্ট, সেটা অনেক সেপ্টেরিয়া ক্লে অকারিং ইন ইংল্যান্ড, কুইক সেটিং এন্ড লাইট ব্রাউন, মোর অর লেস রোমান সিমেন্ট বাট স্ট্রঙ্গার, রোমান সিমেন্টের মতোই তবে একটু স্ট্রঙ্গার। এরপরে আসলে হচ্ছে আর্টিফিশিয়াল সিমেন্ট। আর্টিফিশিয়াল সিমেন্টই অ্যাকচুয়ালি আমরা পড়বো এখন। আর্টিফিশিয়াল সিমেন্টের ম্যানুফ্যাকচারিংটাও দেখবো। সেটা হচ্ছে আপনার আমাদের যে আর্জিলেশাস এন্ড হচ্ছে ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল সাবস্টেন্স আছে বা কম্পাউন্ড গুলা যেগুলো আছে সেগুলোকে একত্রিত করব, মিনারেল গুলাকে আমরা নিয়ে সেগুলোকে আমরা হচ্ছে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করে হচ্ছে আমরা ক্লিংকার ফর্ম করব। কিভাবে করব সেটা দেখবো। ক্লিংকারে গিয়ে ক্লিংকার গুলাকে অ্যাকচুয়ালি আমরা পরে জিপসাম দিয়ে আমরা হচ্ছে ওটাকে ব্লাইন্ড করবো। সেটাই হচ্ছে আমরা এখন আর্টিফিশিয়াল বা পোর্টল্যান্ড সিমেন্ট হিসেবে যেটা ইউজ করে থাকতেছি। জিপসাম কেন ইউজ করি? জিপসাম অ্যাকচুয়ালি কুইক সেটিং টাইমটা একটু রেজিস্ট করার জন্য আমরা একটা পার্সেন্টেজে জিপসাম অ্যাড করে থাকি ক্লিংকারের সাথে, ঠিক আছে। সো এটা আরো আপনাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। এটা আমি পুরো প্রসিডিউরটা এক লাইনে বললে তো আপনারা বুঝবেন না। আমরা যখন ম্যানুফ্যাকচার করবো তখন আস্তে আস্তে ধাপগুলো বুঝবেন। আমাদের দুইটা ওয়েতে আমরা ম্যানুফ্যাকচারিং এ যাব, একটা হচ্ছে ওয়েট প্রসেস আর একটা হচ্ছে ড্রাই প্রসেস, ঠিক আছে। মোটামুটি তখন ক্লিয়ার হয়ে যাবে আশা করতেছি, ঠিক আছে। এরপরে এখন আমাদের ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অফ সিমেন্ট। সো কেমিক্যাল কম্পোজিশন মধ্যে আছে ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা লাইম বলছি, সেটা 60 থেকে 67%। এই জিনিসটা আমি আপনাদের বই থেকেই নিয়েছি, এমএলজি এর বই থেকে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর মধ্যে অনেক বেশি কনফিউশন ক্রিয়েট হয়, বিকজ এক এক রাইটারের বইতে দেখা যায় এক এক রকম পার্সেন্টেজ দিচ্ছে, বাট কাছাকাছি থাকে। ধরো 60 থেকে 65, 67 এরকমই থাকবে। সো ট্রাই করবা যেটা সেটা হচ্ছে সব সময় বই, আপনাদের যে বইটা আমি সাজেস্ট করেছি সেই বইয়ের পার্সেন্টেজটা ইউজ করতে ট্রাই করবা সবসময়, ঠিক আছে। সো আমি যদি কোনো পার্সেন্টেজ দেই যেটা হচ্ছে বইয়ের সাথে মিলতেছে না, তখন আপনাদের যদি কনফিউশন থাকে তাহলে বইয়েরটা আপনি ইউজ করতে পারেন এবং পরে আমাকে বলতে পারেন যে ম্যাম এই পার্সেন্টেজটা বইয়ে এরকম আছে, এরকমও করতে পারেন। বাট মোর অর লেস সেমই থাকে, কাছাকাছি থাকে, ঠিক আছে। সো কনফিউজ হওয়ার কিছু নাই, ডিফারেন্ট পার্সেন্টেজ যদি ডিফারেন্ট জায়গায় থাকে। সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা 17 থেকে 25%। অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হচ্ছে অ্যালুমিনা, 5 থেকে 8%। তারপর হচ্ছে আয়রন অক্সাইড আছে 0.5 থেকে 6%। ম্যাগনেসিয়াম হচ্ছে 0.1 থেকে 4%। দো 4% ইজ নট রিয়েলি অ্যাপ্রিসিয়েবল, বিকজ এটা 1% থাকলেই যথেষ্ট। তারপর হচ্ছে অ্যালকালিস, অ্যালকালিস থাকে 0.1 থেকে 1%, 0.2 থেকে 1% পর্যন্ত থাকতে পারে। তারপর হচ্ছে সিলিকন সালফার ট্রাইঅক্সাইড থাকতে পারে 1 থেকে 3%, ঠিক আছে। এগুলো হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন এবং প্রতিটা কম্পোজিশন আপনাদের কাজটা একটু বুঝতে হবে। যেমন প্রথম যে কম্পাউন্ড, আমাদের মেজর কম্পাউন্ড যেটা সেটা হচ্ছে লাইম, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, তাই না? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমার হাইড্রেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার কারণ এটাই কিন্তু পানির সাথে রিয়েক্ট করতেছে। এখন সমস্যা হচ্ছে বেশি ইউজ করতে পারবে না, আবার কমও ইউজ করা যাবে না। বেশি ইউজ করলে কি হবে, হাইড্রেশন চলতেই থাকবে, যত পানি পরিমাণ আপনার বেড়ে যাবে, পানি বেশি দরকার পড়বে, ঠিক আছে। ও স্ট্রেংথ গেইন করতে হবে এবং হচ্ছে ও হাইড্রেশনটা ও চলতে, এটা ননস্টপ একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যাবে, চলতেই থাকবে এবং স্ট্রেংথ গেইনটা আর্লি হবে না, আস্তে আস্তে স্ট্রেংথ গেইন হতে থাকবে। সো বেশি ইউজ করা যাবে না, আবার কমও ইউজ করা যাবে না। কম হলে কি হবে, আপনার পানি যতটুকু ইউজ করছেন সেটা ইউজ করে ফেলবে, সে পুরোপুরি স্ট্রেংথ গেইন হবে না, কারণ ওর মানে হচ্ছে কিছু ফ্রি ক্যালসিয়াম অক্সাইড থেকে যাবে, কারণ ও পানি পাচ্ছে না, ও কার সাথে রিয়েক্ট করবে, তাই না?
তখন দেখা যায় ফ্রি ক্যালসিয়াম অক্সাইড থাকার মানে হচ্ছে সেটা সিমেন্টটা আপনি যে কারণে সিমেন্ট ইউজ করতেছেন স্ট্রেন গেইন সেটা হচ্ছে না, স্ট্রেনটা হচ্ছে না, ও তো হাইড্রেশন করতে পারছে না। সো এই জন্য কমও ইউজ করতে পারবে না, আবার বেশিতেও চলে যেতে পারবে না। যে পার্সেন্টেজে মোটামুটি সাউন্ড বলা হচ্ছে সেই পার্সেন্টেজটা লাইমে আপনার ইউজ করতে হবে। এরপরে হচ্ছে সিলিকা। সিলিকা অ্যাকচুয়ালি সিলিকার কাজ হচ্ছে স্ট্রেন গেইনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে। সো আপনি যদি বেশি ইউজ করে ফেলেন তখন কিন্তু সিমেন্ট সেট হতে অনেক বেশি টাইম নিয়ে ফেলবে। অ্যালুমিনা হচ্ছে সেটিং টাইমটা অ্যালুমিনার উপরই ডিপেন্ড করে। অ্যালুমিনা হচ্ছে আপনার কুইক সেটিং টাইম বলছে, মানে আমরা যখন মোটামুটি প্লেস করে ফেলি তখনই কিন্তু সেটিংটা শুরু হয়। আমরা পড়বো ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম, এই জিনিসগুলো। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করে অ্যালুমিনিয়াম অক্সাইড। সো আপনি যদি বেশি ইউজ করেন তাহলে ওর সেটিং টাইমটা অ্যাকচুয়ালি অনেকটা স্লো হয়ে যায়, তখন কিন্তু সিমেন্টটা অনেক উইকেন হয়ে পড়ে। তারপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইট লোয়ার্স দ্য টেম্পারেচার অফ ক্লিঙ্কার্স। যখন হাইড্রেশনে কিন্তু আমরা দেখবো হাইড্রেশন হিট সম্পর্কে পড়বো। যখন হাইড্রেশন হয় তখন কি হিট জেনারেট হয়। সো অ্যালুমিনিয়ামটা সেই টেম্পারেচারটা, ক্লিঙ্কারে যে টেম্পারেচারটা থাকে সেটাকে একটু লোয়ার করে। তারপর হচ্ছে আয়রন অক্সাইড সাধারণত আপনার কালারের জন্য দায়ী, কালার, স্ট্রেংথ, হার্ডনেস এই জিনিসগুলো দেয়। তারপর হচ্ছে আপনার ফিউশন যখন র মেটেরিয়ালস গুলো আমরা একসাথে বার্ন করতেছি সেখানেও কিন্তু হেল্প করে। এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে আচ্ছা ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, সেটা স্মল কোয়ান্টিটি থাকতে হবে। আমি বারবার বলছি সেটা কালারের জন্য কালার দেয়। তারপর হচ্ছে যখন আপনি এক্সেস ইউজ করবেন তখন সিমেন্টকে উইক করে ফেলে। সালফার ট্রাইঅক্সাইড আছে, ভেরি স্মল কোয়ান্টিটি রিকোয়ার্ড থাকে, আর বেশি সালফার ট্রাইঅক্সাইড ইউজ করলে আনসাউন্ড হয়ে যায়। অ্যালকালিস আছে, অ্যালকালিস গুলো সাধারণত আমরা ইমপিউরিটিস বলে থাকি, ঠিক আছে। এই যেমন হচ্ছে অ্যালকালিস যেগুলো হচ্ছে সাধারণত পটাশিয়াম এবং সোডিয়ামের অক্সাইড অথবা ম্যাগনেসিয়াম অক্সাইড বলে থাকে, এগুলো কিন্তু খুব বেশি কোয়ালিটিটাকে এফেক্ট করে। তাই এটা 1% বেশি হওয়া উচিত না। 1% বেশি হয়ে যাওয়া মানে হচ্ছে আনসাউন্ড একটা কনক্রিট আপনি পাবেন, ঠিক আছে। আর ম্যাগনেসিয়াম অক্সাইড যদি আপনি বেশি ইউজ করে ফেলেন তখন কিন্তু ক্র্যাক জেনারেট হবে, ঠিক আছে। ওকে, আজকে এতটুকু পর্যন্ত থাক। আমার এরপরে আরেকটা ক্লাস আছে, আমরা নেক্সট ক্লাসে এর পরের টপিক থেকে রিজিউম করব, ঠিক আছে। ম্যাম Yes. ভিডিওটা আর পিডিএফ গুলো একটু আজকে আপলোড করে দিন। বুঝিনি, আপনি কি আবার বলবেন? ম্যাম ওই যে ম্যাম বলছি- ভিডিওটা আর ম্যাটেরিয়াল গুলো একটু আজকে আপলোড করে দিতেন। হ্যাঁ, তাহলে ভিডিও আমার লেকচার জন্য আজকে খুব ভালো। আপলোড করে দিব। ইয়েস থ্যাংক ইউ ম্যাম। ভিডিও আমার আসার সাথে সাথে আমি আপনাদেরকে রাতে হয়তো আপলোড করে দিতে পারবো। সাথে সাথে আপনারা তো জানেন ভিডিওটা আমি দিতে পারি না, কারণ আসে না, জি ম্যাম। টাইম নেই ওরা। তো আমি রাতেই আপনাদের ভিডিওটা লেকচারটা আপলোড করে দেবো। আর হচ্ছে আপনাদের পিডিএফটাও আমি আপলোড করে দেবো। ইট ওন্ট বি আ প্রবলেম। ওকে ওকে ম্যাম। ম্যাম অ্যাটেন্ডেন্স